আরে আপনি আপনি পুরো পশ্চিমবাংলা ভারতবর্ষের থেকে মুসলিম রিপ্রেজেন্ট নির্যাতন করছি নিয়ে তো বলে আপনার কথা বলতে পশ্চিমবঙ্গের হবে। কথা বলছি। আপনি শুধু আমি বারবার সারা কেন পশ্চিম ভারতবর্ষের বাংলাকে টেনে আনছেন? সারা ভারতবর্ষ আমি ঘুরে আসিনি দাদা এই মুহূর্তে। সুভাষিস ঘোষ দাদা বারবার বলছেন যে ভুলভাল তথ্য দিয়ে উত্তেজনা বাড়াবেন না। আমার প্রশ্ন হচ্ছে যে যারা অন্যায় করছে সেটা বন্ধ না করে আমরা সত্যটা বললে উত্তেজনা বাড়বে, এটা কোন ধরনের থিওরি? এর আগে আমাদের এক দর্শক ভাই বারবার কিছু বলার চেষ্টা করছেন, ভিডিও দেখাতে চেয়েছেন। দাদা শুধু বারবার বলছেন এটা বলেন না দাদা, এর দ্বারা উত্তেজনা বাড়বে, ভুলভাল বলেন না। আসলে যেটা অন্যায় হচ্ছে সেটা কি বললে উত্তেজনা বাড়বে, নাকি যারা অন্যায় করছে সেটা বন্ধ করতে হবে? এবং উনি বারবার বলছেন যে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলার আলেম ওলামাদের নিয়ে মসজিদের ইমাম মজ্জিনদেরকে নিয়ে বসেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন ওয়াকফ আইন সংশোধনী আইন পশ্চিম বাংলায় কার্যকর হবে না। এখন আমার কথা শুধু পশ্চিম বাংলা নিরাপদ হলে তো হবে না, আমরা পুরো ভারতবর্ষ নিয়ে কথা বলছি, যেখানে পুরো ভারত মিলেই তো মুসলিম রয়েছে। আজকে পশ্চিম বাংলায় মুসলিমরা কিছুটা নিরাপদ রয়েছে, নিশ্চয় মমতা ব্যানার্জির তার উদারতা বা তার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। আমরা বাংলাদেশের আলেম সমাজও মমতা ব্যানার্জির প্রশংসা করি এবং তার ভালো দিক নিয়ে আমরা প্রশংসা করে তাকে ধন্যবাদ দেই। কিন্তু আমি বলতে চাচ্ছি শুধু পশ্চিম বাংলার এই সমস্ত ভালো কথা বললে তো হবে না। আজকে ভারতে যে 29টি 30টি অঙ্গরাজ্য রয়েছেন, প্রত্যেকটি অঙ্গরাজ্যের মধ্যে তো মুসলিম রয়েছে, সেখানে মসজিদ মাদ্রাসা রয়েছে, তাদের নিরাপদ নিয়ে আজকে আপনারা কথা বলছেন কিনা? আজকে শুভাশিস ঘোষ দাদাকে বলি, আপনি বলছেন আমরা মানবতাবাদী কর্মী, আমরা সুশীল, তাহলে আপনি শুধু কেন পশ্চিম বাংলা নিয়ে কথা বলবেন? আপনি তো পুরো ভারতবর্ষ নিয়ে কথা বলছেন, তাহলে পুরো ভারতবর্ষের মুসলিমদের পক্ষে তো আপনার কথা বলতে হবে। আরে আপনি আপনি পুরো পশ্চিমবাংলা ভারতবর্ষের থেকে মুসলিম রিপ্রেজেন্ট নির্যাতন করছি নিয়ে তো বলে আপনার কথা বলতে পশ্চিমবঙ্গের হবে। কথা বলছি। আপনি শুধু আমি বারবার সারা কেন পশ্চিম ভারতবর্ষের বাংলাকে টেনে আনছেন? সারা ভারতবর্ষ আমি ঘুরে আসিনি দাদা এই মুহূর্তে। আমি সারা আপনি পুরো ভারতবর্ষ এই ভারতবর্ষ মুহূর্তে আমি ঘুরে আসুন আর আমি না এই আসুন, মুহূর্তে বলতে পারবো আপনি না পুরো পুরো যে ভারতবর্ষের কোথায় পক্ষে তো আপনাকে কথা ভাই বলতে আমার হবে। অত্যাচারিত হয়েছে আপনি যদি কোথায়। প্রকৃত শুনুন, পক্ষে আপনি সুশীল হন, আপনি আপনি আমার সাথে যদি কথা প্রকৃত বলছেন, পক্ষে মানবতাবাদী কর্মী হন, আমি আমার আমরা রাজ্যের আজকে বিষয়টাই বাংলাদেশ তুলে থেকে ধরার চেষ্টা ভারতের করব। পক্ষে কথা বলছি, তাহলে আপনার তো উচিত পুরো ভারতের জনগণ নিয়ে কথা বলা। আপনি পুরো ভারতের মুসলিমদের নিয়ে কথা না বলে না শুধু আমি বলবো বারবার না তো, পশ্চিম বাংলার কথা আমি কেন বলবেন? বলবো না, আপনি বলাতে চাইলেও আমি বলবো না, আপনি আমি এই যে বলবো না। বলতে চাচ্ছেন না, এটাই তো সমস্যা। আমি আমার আপনি রাজ্য ভারতের সম্পর্কে নাগরিক, আপনি ওয়াকিবহাল দাবি যতটা আমি করছেন, সেটাই বলবো। আপনি শুধু বলছেন নরেন্দ্র আমি মোদী গোটা সরকার ভারতবর্ষ দাও এই মুহূর্তে দায়ী, ঘুরে আসিনি, আমি আপনি বলবো শুধু কি করে? বলছেন ভারতের সরকার দায়ী। আপনি আপনি ভারতের জিনিসটা সরকারকে বোঝার দায়ী চেষ্টা দেখাতে গিয়ে করুন। একটু শেষ করতে আপনি দিন, ভুল সুভাষিস দা একটু বলছেন শেষ আমি করতে দিন, বলবো আমি না। আসছি। পারেন না। সুভাষিস আমি দা একটু শেষ বলছি করুন, আমি সুভাষিস গোটা দা একটু শেষ ভারতবর্ষ করতে তো দিন। ঘুরে আসিনি, আমি আমি তার আমি গ্যারেন্টি বলি যে দেবো আপনি কি করে? আপনি দাদাকে থামান, আপনি এই দাদাকে থামান, ইনি কিন্তু বারবার প্রবলেম করেছেন প্রত্যেকটি আলোচকের কথার ভেতরে। জি না, ঠিক আছে, উনি বলুন কাউকে বলুন বলুন, আপনি ভালোভাবে বলুন। কথা বলতে দেয় নাই। জি আমি বলুন। দেখেছি রামানি ভাইয়ের সময়, আমি আমরা দেখেছি না, নরেন্দ্র ওনার দাদার ওনার দেশ সময়। নিয়ে কথা বলছি, ওনার বলা বলা থাকতেই পারে, স্বাভাবিক, বলুন। না উনি অবশ্যই বলবে, ওনার কথার সময় উনি অবশ্যই বলবেন, কিন্তু অন্য আলোচকের মধ্যে কথা বলে উনি কথা তো ডিস্টার্ব করতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, আমি বলুন। এখানে হ্যাঁ বলছি উনি যেহেতু মানবতাবাদী কর্মী নিজেকে দাবি করছেন, তাহলে উনি শুধু পশ্চিম বাংলার পক্ষে কেন কথা বলবেন? আজকে তো এখানে আলোচনা হচ্ছে পুরো ভারতের মুসলিমদেরকে নিয়ে। আসামে মুসলিম নির্যাতন হলে তার পক্ষে তো ওনাকে কথা বলতে হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। গুজরাটে কি হচ্ছে, উত্তর তারপর আপনার পুরো ভারতবর্ষে কি হচ্ছে সেটা নিয়ে তো ওনাকে কথা বলতে হবে। আসাম, আজকে এই তো ভারতের প্রথমে পশ্চিম বললেন বাংলার সরকার আসামে মমতা মুসলিমদের থেকে ব্যানার্জি বেশি মমতা ব্যানার্জি যে হিন্দুদের উপর ভালো উদ্যোগ অত্যাচার হয়েছে। নিয়েছে, দাদা আমরা দাদা তার পক্ষে একটু একটু অবশ্যই শেষ কথা করতে দিন। বলি এবং অবশ্যই আসামে কথা বলে যাব। মুসলিমদের থেকে বেশি আপনি থামুন, হিন্দুরা আপনার সময় অত্যাচারিত কথা বলবেন, হয়েছে। শেষ করতে হবে, আপনি দাদা দাদা কথার প্লিজ মধ্যে একটু কথা একটু শেষ বলবেন করতে না। দিন। যে আমি জি, আমি এখানে এখানে চলে আসি, এখন যে বিষয়টি বলতে চাচ্ছি, ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে যে বিষয়টি হয়েছে, যে হুম। এখানে ওয়াকফ যে কার্যক্রম এর মধ্যে হিন্দুদের রাখা বাধ্যতামূলক করা হয়েছে। তার মানে মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির ভেতরে, ওয়াকফ বোর্ড পরিচালনার ভেতরে হিন্দুদেরকে বাধ্যতামূলক রাখতে হবে। এখন আমার প্রশ্ন, হিন্দুদের মন্দিরে যদি কোনো মুসলমানদের রাখা হয়, তাহলে সেই মন্দির কি হিন্দুরা পরিচালনা করতে দেবে, অথবা তারা কি মেনে নেবে? হিন্দুদের মন্দির যেরকম ভাবে তারা সমর্থন করে না যে কোনো মুসলমানের দ্বারা পরিচালিত হোক, একই রকম ভাবে মসজিদ মাদ্রাসা ওয়াকফ বোর্ড এখানে হিন্দুদের দ্বারা পরিচালিত হবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, হিন্দু তো দূরের কথা, কোরআনের বিধান হলো একটা মসজিদের মোতাওয়াল্লি অর্থাৎ মসজিদ পরিচালনা কমিটির
প্রধান যাদের পরিপূর্ণ ইমান নেই, যারা আল্লাহকে ভয় করে না, যারা মুনাফিক মুশরিক, তারাও মসজিদ পরিচালনা কমিটির প্রধান হতে পারবে না। সেখানে মসজিদ মাদ্রাসা ওয়াকফ বোর্ড পরিচালনার হিন্দু বাধ্যতামূলকভাবে সদস্য হবে, এটা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। সুতরাং এটা কখনো সমর্থন করার সুযোগ নেই। সুতরাং ভারতের নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ আইন সংশোধনের নামে ওয়াকফ বোর্ডে যে হিন্দু সদস্য থাকা বাধ্যতামূলক করেছে, এটা সম্পূর্ণভাবে তার ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী তারা কাজ করেছে। আমার নরেন্দ্র দাদা যে বিষয়টি বলেছেন যে আজকে ভারত বা বাংলাদেশ, আজকে ভারতের ওয়াকফ আইনের তিনি সেটার পক্ষে কথা বলতে গিয়ে বললেন যে ভারতের মসজিদের অধিকাংশ মসজিদের কাগজ নেই, দলিল নেই, অনেকগুলো জায়গা জমির দলিল খুঁজে পাওয়া যাবে না। আমি পরিষ্কার করে বলি, শুধু ভারত নয়, বাংলাদেশেও যদি গবেষণা করেন, কি বাইতুল মুকাররম মসজিদ, কি আপনাদের ঢাকেশ্বরী মন্দির, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা যদি খোঁজ নেন, 90% মসজিদ মাদ্রাসা মন্দিরের আপনি দলিল বা কাগজ খুঁজে পাবেন না। ওয়াকফ যেটা মুখ দিয়ে ঘোষণা করেছে, শরীয়তের বিধান কি, ওয়াকফ মুখে মুখে বললেই ওয়াকফ হয়ে যায়। যদি কোনো সম্পদের মালিক নসিহত করে সবার সামনে ঘোষণা করে আমি এই জমি মাদ্রাসায় দিলাম, আমি এই জমি মসজিদে দিলাম, আবার যদি হিন্দুরা তাদের নিয়ম নীতি মেনে যদি তাদের মন্দিরে জায়গা ওয়াকফ করে বা সেটাকে যদি উৎসর্গ করে, সেখানে দান হয়ে যায়, এরকম মুসলিম ইসলাম ধর্মীয় সংস্কৃতিতে মুখ দিয়ে ঘোষণা করলে ওয়াকফ হয়। সেটা সরকারি আইনে যদি দলিল নাই থাকে, তাহলে সরকারের দায়িত্ব হলো ওই দলিলকে করে দেওয়া। কিন্তু সরকার দলিল নাই, এই সুযোগ নিয়ে যদি মসজিদ মাদ্রাসার সম্পদকে দখল করে নেয় অথবা সেটাকে সিলগালা করে বাজেয়াপ্রাপ্ত করে, এটার দ্বারাই বোঝা যায় ওয়াকফ আইন মূলত করেছে বাংলাদেশে, ভারতে মুসলমানদেরকে একঘেয়েমি করার জন্য, মুসলমানদের নির্মূল করার জন্য, মুসলমানদের বিপদে ফেলার জন্য, মুসলমানদের সম্পদকে দখল করার জন্য ওয়াকফ আইন করেছে নরেন্দ্র মোদী সরকার, এতে কোনো সন্দেহ নেই। আমি আর একটা কথা নরেন্দ্র দাদা সহ আমাদের ওই দাদাকে বলতে চাই, আপনারা যেটা বলছেন যে ভারত এবং বাংলাদেশের বিষয়ে তুলনামূলক নির্যাতনের কথা, আমি একটা কথা বলি, ভারতে যেটা করা হয়েছে, আমরা গতকাল থেকে দেখছি একটা মেয়ের হেজাবকে প্রকাশ্য দেওয়ালোকে খুলে ফেলা হয়েছে, একটা মুসলিমের দাড়ি কেটে ফেলা হয়েছে। আজকে শুধুমাত্র আল্লাহর তাকবীর দেওয়ার জন্য ওই ভারতে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে মুসলমানদেরকে। আমি চ্যালেঞ্জ করে বলি, ভারতে একটা ঘটনা দেখান যেখানে ভারতের কোনো হিন্দু ধুতি পরার জন্য আমরা ধুতি খুলে নিয়ে লুঙ্গি পরে দিয়েছি। ভারতের একটা হিন্দুর প্রমাণ বের করেন যারা জয় শ্রীরাম অথবা হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দেওয়ার জন্য আমরা তাদের নির্যাতন করেছি, অথবা ভারতে মুসলমানদের মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, রাস্তার উপরে নামাজ পড়ার জন্য মুসলমানদের আক্রমণ করা হয়েছে। ভারতে একটি জায়গা, আপনার বাংলাদেশে একটি জায়গায় প্রমাণ দেখান যে আমরা মন্দির থেকে কোনো হিন্দুকে বের করে দিয়েছি, বাংলাদেশে কোনো মন্দির তাদের ধর্ম পালন করার জন্য কোনো হিন্দুকে অত্যাচার নির্যাতন করেছি, এর একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। সুতরাং ভারতকে বাংলাদেশের সঙ্গে মিল করতে যাবেন না। আমি পরিষ্কার করে বলি, বাংলাদেশে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে না এটা আমি বলবো না, অবশ্যই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। রামানি ভাই পরিষ্কার করে বলেছেন এটা রাজনৈতিক কারণ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু হিন্দুদের বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এটা হিন্দু হওয়ার জন্য নয়, যারা গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে, যারা আওয়ামী লীগ দলের নেতা কর্মী ছিল, এই জন্য দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। সুতরাং ভারতের অন্যায় অত্যাচার নির্যাতন বাংলাদেশের হিন্দুদের অত্যাচার নির্যাতনের সঙ্গে মিলানো, এটা নিতান্তই বোকামি ছাড়া কিছু হবে বলে আমি মনে করি না। সর্বশেষ আজকের প্রোগ্রামের মাধ্যমে একটা দাবি আমি করতে চাই, বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান, ভারতে ওয়াকফ আইন সহ প্রতিনিয়ত মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, বাংলাদেশ থেকে সরকারিভাবে ভারতের এই মুসলমান নিধন অত্যাচার নির্যাতনের ব্যাপারে প্রকাশ্য শক্তিশালী পদক্ষেপ নিতে হবে এবং তাদের এই মুসলিম নিধনের যেই কার্যক্রম তারা তুলে ধরেছে এর ব্যাপারে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে এবং ভারতের প্রত্যেকটা মুসলিম নিধন অন্যায় অত্যাচার নির্যাতনের ব্যাপারে বাংলাদেশের সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা আমরা সরকারের কাছে দাবি করি। পরিশেষে একটি কথা বলে শেষ করি সাগর ভাই,
ভারতে শুধু শেষ করতে হবে না, মুসলমান না, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, যেটা চলছে। বলেছেন নরেন্দ্র শুধু এটাই নয়, ভারত সরকার ভারতের পাশাপাশি একটু কথা পরিষ্কার করি, ভারত সরকার ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা প্রত্যেকটি দেশের ভেতরে ইসলামকে নির্মূল করার এজেন্ডা নিয়ে এই নরেন্দ্র মোদীর গেরুয়া বাহিনী কাজ করছেন এবং প্রকাশ্য দেবালোকে তারা হিংসা ছড়াচ্ছেন। জি। তারা শুধু ভারত নয়, আমরা বাংলাদেশের ধন্যবাদ, মুসলমান জনাব যদি আব্দুল চুপচাপ সালাম, বসে ধন্যবাদ, থাকি, আব্দুল সালাম, আগামীতে ধন্যবাদ, বাংলাদেশ বলেছেন থেকেও আপনি, ইসলাম এবং মুসলমানদের নির্মূল বলেছেন, করার জন্য তারা জনাব চেষ্টা করবে। জনাব নরেন্দ্র সুতরাং নাথ, একই please, সচেতন হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ।